রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তিনো, পর্ব সংখ্যা 28 এবং 29। শুকনিবাসে এখন বইছে গধূলি বিকেলে নীরব হাওয়া। একটু আগে অবধি হইচয়ে মুখরিত বাসাটা এক লোকমায় ঠান্ডা হয়ে গেছে, কারণ হইচয়ের মালিক বেবি মানিকটা নানান বাহানায় বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিসের কাছে। এতদিন যাবৎ বাসায় মিস আসলেও তার নিত্য নতুন আচরণ আর দুষ্টুমি সইতে না পারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সে মিসেসের বাসায় গিয়ে পড়বে। মিসেসের বাসায় গেলে অন্তত ভয় একটু দুষ্টুমি কম করবে। চাইলেও কোথাও হতে তেলাপোকা ধরে আনতে পারবে না, মিসকে রেখে পালাতে পারবে না। দেখি হাতটা। আপু, কিছু হয়নি, শুধু শুধু ব্যস্ত হচ্ছে তুমি। আমাকে দেখতে দিবে? শান্তি চোখ পাকানো দেখে শেরিন চুপচাপ ডান হাতটার তালু উন্মুক্ত করে সামনে বাড়িয়ে দেয়। শান্তি নিজের হাতের মুঠোয় বেশ খানিকটা লাল হয়ে গেছে, ঠিক তার উপরে বিভৎস দুর্ঘটনার চামড়া পড়ে যাওয়া দাগটি আছে। দেখে স্পষ্ট বুঝতে পারে শান্তি এই দাগ কবে মিশবে কে জানে, লাল হয়ে এসেছে। তুমি বলছো কিছু না? একটুখানি লেগেছে। আমার হাতের তালু এমনই, একটু কিছু হলে লাল হয়ে যায়। আমাকে বুঝতে দিতে এসো না মেয়ে। ভাইয়া দেখলে কি হবে, বুঝতে পেরেছো? উনি কি আজকে আসবেন? রাতে সম্ভবত। কেন, কথা বলনি তুমি? কালকে ফোন দিয়েছিল, আজকে দেননি। তুমি দাওনি কেন? সেন আড়সটায় মুড়ে গেল, কি জবাব দিবে ভেবে পায় না। সে ফোন দিতে চেয়েছিল, কিন্তু কেমন যেন লজ্জা লজ্জা পাচ্ছিল। লোকটা ফোন দিলে নিশ্চিত তাকে লজ্জা দিয়ে কথা বলতো। আমি তাকে মিস করছি না, সাথে আরও নানান কথায় তাকে একদম জ্বালিয়ে ডুবিয়ে দিত। শোনো, এখন ঘরে যাবে, ভাইয়ার কেবিনে সব মেডিসিন থাকে। আই থিঙ্ক তুমি যেটা জানো, তারপরেও বললাম সুন্দরভাবে লাগিয়ে নিয়ে রেস্ট করবে, একটু হেলাফেলা করবে না। আমি মেডিসিন লাগিয়ে দিতাম, বাট আমার হাতে একটু সময় কম। আপু প্লিজ প্লিজ, তুমি এতটা ব্যস্ত হবে না, আমি মেডিসিন লাগিয়ে নিচ্ছি। তুমি এখন বের হও, ফার্স্ট টাইম মিট বলে কথা। হুম, এসে কিন্তু সব শোনাবে। যদিও নার্ভাস লাগছে একটু, তারপরেও দেখা তো করতে হবে। ওহো, রিল্যাক্স মোডে আসো আপু, ভালো হবে। ওকে ভাবি যান, থাকো, আসছি তাহলে, টেক কেয়ার, বাই বাই। সঞ্জি বিদায় নিতে শেহরিন দ্রুত চলে আসে নিজের কক্ষে। সবার সামনে হাতের জ্বালানিতে ব্যস্ত না হলেও ভেতরে ভেতরে চলে একদম নাজেহাল হয়ে উঠেছে। আজকে কিচেনে ছোটোখাটো দুর্ঘটনা একটা। ইলিশ মাছগুলো ভেজে গরম প্যানটা নামাতে গিয়ে ঘটেছে বিপত্তি। যদিও সে শাশুড়ি মাকে বলেছিল নামাতে ভয় করছে, মিসেস নাজনিম কথাটা খুব একটা আমলে নেয়নি। স্বাভাবিক কণ্ঠে বলেছিলেন নামানো খুব একটা কঠিন কিছু নয়, সব কিছু ভয় করলে হবে কি করে। ব্যাস, তারপরে আর কোনো কথার সুযোগ থাকে না। নিজের চেষ্টায় তেল পোড়া প্যানটা নামাতে গেল, ভালো মতোই আঁচ লাগে। আবার সামনে নীরবে হজমে করে আসলো, সাঞ্চির কাছে ঠিকই ধরা পড়ে। সে একটা বলে পানি নিয়ে বেলকনিতে গিয়ে বসে ওষুধ লাগানোর চেষ্টা করে। পানিতে হাত ভিজিয়ে রেখে বেশ আরাম পাচ্ছে, কিন্তু হাত এখনো পানি হতে তুলতে মনে চাচ্ছে না। নতুন করে আঁচ লাগছে আবার। বেলকনিতে বসে নানা ধরনের সবুজ গাছপালা আর অদূরে ছোট ছোট পাহাড়ের মতো কিছু একটা চোখে ভাসে। চট্টগ্রাম শহর এই কারণে শেহরিনের কাছে এত পছন্দর, সবুজ প্রিয় একটি শহর। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দক্ষিণের এই বেলকনি হতে প্রকৃতির ভিউটা উপভোগ করা যায় আরো ভালোভাবে। মৃদু বাতাস, সেই সাথে মিষ্টি পাখির ডাক, গোধূলি ম্লান আলো, সব মিলিয়ে মন ভালো করে দেওয়ার জন্য একদম উপযুক্ত। প্রায় 1 ঘন্টার মতো বসে থেকে চোখ জুড়িয়ে যায়, শেষে উঠে পড়ে সে। ঠান্ডা হাতটা পানি থেকে তুলে খানিকক্ষণ চোখ মুখ কুচকে ব্যথা নিবারণ করে নেয়, অথবা নরম কাপড় দিয়ে মুছে। এদিক সেদিক ঘুরঘুর করে। সন্ধ্যাতে এখন অনেকটা দেরি, 7টার সময় আজান দিবে, অথচ এখন বাজে 5টা কি 6টা। কি করবে নববধূ ভেবে পায় না। সানজি আপু তাসিন যে যার কাছে ব্যস্ত, দুজনের একজনও আমলেও থাকলেও সময়টা কাটাতে পারত। অল্প কিছুক্ষণের ভাবনায় শেরিন একটা উপায় পায়। সে এখন শাশুড়ি মায়ের ঘরে যাবে বলে মন স্থির হয়। হোক মানুষটি রাগী, একটু ভাব করলে নিশ্চয়ই তাকে আদর করবে, অনেক গল্প করবে তার সাথে বসে বসে। মুখরিত প্রফুল্লতা টেনে আদরে মেয়েটা ছোট্ট আদর খেতে সিঁড়ি বেয়ে নেমে সোজা পশ্চিম পাশের ঘরটার দরজার দিকে চলে যায়। কিন্তু কক্ষের ভেতর পা দেওয়ার আগে কানে ভেসে আসে শাশুড়ি মায়ের কথা। একটু খেয়াল এবং শক্তি বাড়লেই বুঝতে পারে উনি ফোনে কথা বলছে কারোর সাথে। দরজার পর্দা সরিয়ে একটু উঁকি দিতে দেখে সত্যি তাই, মাত্র আলাপন শুরু। তবে শাশুড়ির মাঝে হাসি মুখে কথা বলে, এটা দেখে শেরিনের বেশ ভালো লাগে। যদিও এই কয়দিনে সে দেখেনি তার শাশুড়িমার হাসি মুখ, ভেবেছিল হয়তো হাসতে জানেন না।
কিন্তু এই যে এখন ফোনে হেসে হেসে কথা বলছেন, কত সুন্দর লাগছে দেখতে। দরজা সেরে আসে সে, উথাল পাথাল ছন্দ তুলে পুরো শুকনিবাস ঘুরে অবশেষে একটা কাজের কথা মনে পড়ে। দৌড়ে চলে আসে নিজ কক্ষে। আলমারির ভেতরে সদ্য বিয়ের পাওয়া শাড়িগুলো গুছিয়ে রাখা হয়নি। একটা প্যাকেট আনবক্সিংও করা হয়নি। এখন বসে বসে সে সবগুলো শাড়ি দেখবে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। 4 পাল্লা বিশিষ্ট সেগুন কাঠের আলমারি হতে 2টো পাল্লা খুলে শেহরিন এক পাশে নিজস্ব জামা কাপড়, অন্য পাশে নেতা সাহেবের শার্টের কালেকশন রাখা। নিজের জামা কাপড় ছেড়ে নেতা সাহেবের শার্টগুলো নেড়ে দেখে সে সবগুলো শার্টের কালার প্রায় পছন্দ হয়। একদম আয়রন করা, টান টান করে রাখা হয়েছে। কৌতূহলী মনে সে 2টো শার্ট নামিয়ে নেয়। ডান হাতে আলতোভাবে আকাশি রঙের একটি শার্ট, অপর হাতে 4 কালো রঙের। আয়নার সামনে দাঁড়িয়ে নানান ভঙ্গিমায় সে নিজের গায়ের সঙ্গে 2টো শার্ট মিলিয়ে নেয়, দেখিয়ে থাকে। কিছু সময় দেখা দেখি শেষে আকাশি রঙের শার্টটা এক মুহূর্ত সে পরিধান করবে। যদিও মনে মনে হালকা একটু লজ্জা এগারোতা হচ্ছিল, তবে বাসা পুরো ফাঁকা, কেউ দেখবে না ভেবে সিদ্ধান্ত নিয়ে সাহস পায়। 4 কালার রঙের শার্টটা রেখে ওয়াশরুমে চলে যায় পরিবর্তন করতে। সেটা হাতা ফোল্ড করতে করতে দফারফা নববধূর গায়ের সঙ্গে এমনভাবে আলো খোলাভাবে ঝুলিয়েছে যে ওভারসাইজ শার্টটি আর একটু হলেই ধুতি হয়ে যেত যেন। আয়নার সামনে এসে দাঁড়াতেই নিজেকে দেখে হেসে ফেলে শেহরিন। সত্যি একদম আখেল্লা লাগছে তাকে। ছোটবেলায় নানু ভাইয়ের যেমন আখেল্লা পরতেন ঠিক তেমন। কোমরে 2 হাত রেখে সে নানা ধরনের অঙ্গভঙ্গি ধরে ঘুরে ঘুরে নিজেকে দেখতে থাকে। নেতা সাহেবের পারফিউমের সুনিবাস গ্রান তার নাকে লাগে। পুরো শরীর জুড়ে পুরুষালী সুঘ্রাণ মিষ্টিত। গুনগুন করে গান গাইতে গাইতে আয়না হতে চক্ষু চোরা সরে শেহরিন। পিছু করে দরজার দিকে নজর পড়তেই চোখে সাদা শার্টের সঙ্গে কালো প্যান্ট ইন করা পরিহিত লম্বা মানবের প্রতিচ্ছবি ভেসে আসে। সঙ্গে সঙ্গে মুখরেখা পাল্টে যায় তার। বড় বড় চোখ, ভুরুদয়, কপাল উঠে যায় যেন। মুখ হা করে অস্ফুট স্বরে আওয়াজ তোলে। এক নিমিষে কাঠের পাল্লার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। চাপ প্রার্থনাতে সুরে বলে, আল্লাহ, আপনি এখানে এভাবে এলেন? দরজা হেলান দিয়ে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে নেতা সাহেব। ঠোঁটে এখন তার প্রশস্ত হাসি বয়ে যাচ্ছে। তার জারল ফুলের গায়ে আকাশি রঙের আবরিত দেখে ক্লান্তি বিধ্বস্ত শরীরটা এখন বেশ ফুরফুরে লাগছে। ঠান্ডা স্বরে জবাব দেয়, অবশ্যই হেঁটে এসেছি। বুঝতে পেরেছি হেঁটে এসেছেন। আপনি প্লিজ একটু নিচে যান। নিচে কেন? সেন পালালে চোখ বন্ধ করে মাথা ঠুকে। ইস, দরজায় কেন সে লাগালো না? কেন একটু খেয়াল রাখলো না? আসলো না? দরজা একদম খোলা ছিল। এখন একদম সামনাসামনি নেতা সাহেবের শার্ট পরে তার সামনে দাঁড়িয়ে। ছিছি, কি লজ্জা। একটুখানি জানা নিচে, দরকার আছে। পায়ে পড়ি আপনার, প্লিজ। আসে, পায়ে পড়ো। নিচে যাচ্ছি তাহলে। মনে মনে পড়ছি। মনে মনে পড়লে হবে না, সামনাসামনি পড়তে হবে। হাজার হোক স্বামী তোমার আমি, পায়ে তো পড়তেই পারো। পায়ে পড়া বাদ, তাহলে অনুরোধ করছি হাত জোর করে। আমি তো তোমার হাত দেখতে পাচ্ছি না। না দেখলে অনুরোধ রাখবো কি করে? তার চেয়ে সামনে আসো তুমি। না, আমি সামনে যাব না। সানিতা দরজা ছেড়ে ধীর পায়ে এগোতে বলে ওঠে, ঠিক আছে, আমি আসতেছি তাহলে। না না, আপনি আসবেন না। আলমারির পাল্লা দিয়ে ফর্সা জড়সড় 2টো পায়ের দিকে তাকিয়ে সানিদ ঠোঁটের ওপর ঠোঁট চেপে হাসে, বলে, আচ্ছা তাহলে কাছে যাচ্ছি না, কিন্তু আলমারি আমার দরকার আছে। এখন কোনো দরকার নেই আপনার। ইচ্ছে করে বলছেন, প্লিজ যান। মনে হলো আমার শার্ট পরেছো তুমি। না, পরিনি, ভুল দেখেছেন আপনি। সত্যি প্রমাণ করে দেখতে হচ্ছে তাহলে। নেতা সাহেবের ফাঁদে পা পড়তেই সে আবারও কপাল ঠুকায়। অতি চালাকের লোকটা কিভাবে জালে ফাঁসিয়ে দিল নাজুক কণ্ঠে ভেদ করে, পড়েছি, কিন্তু এখন যান। কিন্তু ততক্ষণ নেতা সাহেব পৌঁছে গেছে তার পানে। সম্মুখে দাঁড়িয়ে এক হাত প্যান্টের পকেটে রেখে অপর হাত শেহরিনকে ধরে পাল্লা থেকে শীতল চাহনি নিক্ষেপ করে। শেহরিন পিটপিট করে তাকায় সামনে দাঁড়ানো লম্বা দেহি মানবটার দিকে। তার দেহের ছায়া তাকে একদম ঘিরে ধরেছে। পালানোর কোনো পথ নেই। ভুল করে পড়ে ফেলেছি, আর পড়বো না। ভুল করে পড়ে ফেলেছ? আর পড়বে না? না। আমি বকা দিয়েছি? না। সানিধ্য চোয়াল বাঁকা হাসি ঝুলিয়ে তার নাজুক নববধূকে দেখছে। শার্টটা যদিও অনেকটা বড়,
আর একটা মানুষ ঢুকবে আর কি। তবে খারাপ লাগছে না দেখতে। হঠাৎ সানিধ্য, আমার শার্ট পরেছ কেন? মিস করছিল আমাকে? এমনি পড়েছি। মিস করনি তার মানে? সে চুপ হয়ে যায়, হাত দুটো পিছে মুঠো করে পাকিয়ে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে। মিস তো করেই ছিল, কিন্তু বলা তো আর যাবে না। বললে আর রক্ষা থাকবে? মৌমিতা সম্মত লক্ষণ। তার মানে মিস করনি। এখন তাহলে এর পানিশমেন্ট পেতে হবে। পানিশমেন্ট? ওয়েট। স্বামীকে মিস করবে না আর তার পানিশমেন্ট পাবে না, তা কি করে হয়? সানিধ্য শিরিনের সামনে আরও কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়, দুজনের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনে প্রায়। অতঃপর খানিকটা চুপ হয়ে যায়, সরাসরি তাকায় কোলে, চোখ তুলে সানিধ্যের দিকে। সেন কিছু বুঝে ওঠার আগেই সানিধ্য তাকে সমেত শুয়ে পড়ে নরম বিছানায়। দুজনের পর তৃষ্ণা মেটাতে নেতা সাহেব তার প্রেয়সীকে বুকে জড়িয়ে চুমুতে ভরিয়ে তোলে। কানে গলায় শুষ্ক ঠোঁটের স্পর্শে রমণী দিগ্বিদা হারায়। শান্ত হাতের মুঠোয় সান্নিধ্য শার্ট মুচড়ে ধরে। একবারও ফোন করনি কেন? নেতা সাহেবের উথাল পাথাল চুমু সামলে শিরিনের গলার মাঝে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে জবাব, আপনি কেন দেননি? আমি তো দিয়েছিলাম, তুমি দাওনি কেন? আপনি দিবেন জন্যই তো আমি দেইনি। মিস তো করনি। আপনি করেছেন? তোমার কি মনে হয়? কিছুই মনে হয় না? সানিধ্য এক হাত টান দিয়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে, প্রায় রাতেই দেই। এখন সন্ধ্যা হয়ে এসেছে। সেন শরীর বেয়ে শিহরণ বয়ে গেল, দু হাতে খামচে ধরে বলে, ইস আপনি এমন কেন? আমি কি প্রমাণ চেয়েছি? বিশ্বাস করছো না যে? অনেক বিশ্বাস করেছি, এবার থামুন। সানিধ্য শেহরিনের দু হাত নিজের হাতের মধ্যে পুরে নেয়। ডান হাতের ক্ষতটার ওপর চুমু খাওয়ায় তার এই কয়েকদিনের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু আজ ডান হাতের তালু উন্মুক্ত হতে কপালে ভাঁজ পড়ে আসে। ক্ষীণ চোখ জোড়ায় জিজ্ঞেস হয়, হাত লাল কেন তোমার? কি হয়েছে এখানে? শেহরিন নেতা সাহেবের চোখের দিকে তাকাতেই নিমিয়ে যায়, হাতের তালুটা মুঠো করে ধরে নেয়। এমনি লাল হয়েছে, কিছু হয়নি। আজ পেয়েছ? না, আমি এটা পছন্দ করি না শেহরিন। কেন এত ব্যস্ত হচ্ছেন আপনি? ঠিক আছে, আমি একটু লেগেছে। ওষুধ লাগিয়েছিলেন? পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বোকা মেয়ে, আগুনে আঁচ লাগলে কেউ পানিতে হাত ভেজায়? তাহলে আরো বাড়বে। আসো ওষুধ লাগিয়ে দিচ্ছি। সানিধ্য শেহরিনকে বসিয়ে ক্যাবিনেট হতে মেডিসিন বক্স বের করে আনে। হাঁটু ভেঙে সামনে বসে শার্টের হাতা ফোল্ড করে দেয় তার। হাতের তালুতে ক্রিম লাগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, ইয়ার ফাইনাল কবে থেকে শুরু? ডেট দেয়নি এখনো, তবে অল্প কিছুদিনের মধ্যে শুরু করে দিবে। এক্সামের প্রিপারেশনও ফার্স্ট স্টার্ট করেছো কি? সানিধ্য চোখ তুলে তাকাতেই শেহরিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, না, আজ থেকে নেব ভেবেছি। গুড। পরীক্ষার আগে কোনো ধরনের কুকিং ট্রায়ালে যাবে না। আমি যেন কিচেনে না দেখি তোমাকে। কেন? হাত পড়ানোর ইচ্ছে আরও আছে? আর পড়বে না, আজ হুট করে লেগে গিয়েছিল। অ্যাক্সিডেন্ট হুট করে ঘটে, আগে থেকে কেউ জানতে পারে না। কিন্তু আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। নেতা সাহেবের কথা শেহরিন পড়ে যায় বিপাকে। একদম সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দিলে কিভাবে হবে? এই কদিন বন্ধ তার রান্নাঘরে যাওয়া। ভাবি, শাশুড়ি মা নির্বিশেষে তাকিয়ে থাকে সে। তবে এই নিয়ে আর কথা বাড়ায় না। বাড়ালেই নেতা সাহেব যাবেন রেগে। তখন সাময়িক সময়ের জায়গায় আজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করে দিবে। চলমান প্রসঙ্গে পাল্টে নরম সুরে বলে, আপনার না রাতে আসার কথা ছিল? আমি রাতে আসব বলেছিলাম কি? না, তাহলে সানজি আপু? শেহরিন সানজির কথা মনে করতে অনুধাবন করে। আপু বলেছিল সম্ভবত রাতে আসবে, তার মানে সেও ছিল না। আর সেটা ধরে নিয়েই এদিকে সে স্বামীর সাথে ট্রায়াল দিতে শুরু করেছিলে। এই রমণী না জানি উনি কখন এসে এসবে দেখেছে, কখন থেকে দাঁড়িয়েছিল। সেই যে রং ঢং করছিল শার্টটি পরে, সব বুঝে গেছে দেখি। ইস কি বোকা সে। রাত 9:20। শহরের একটি আধুনিক ভবনের শীর্ষতম তলায় কনফারেন্স রুমে চলছে বেশ গমগমে আলোচনা। উচ্চারিত সুরক্ষা বিশিষ্ট এক ভবনটি, নাম অ্যাকুয়াটিকা। কাচের দেওয়ালের ওপর পাশ থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্ধকারাচ্ছন্ন জলরশ্মি।
দূর পাহাড়ের চূড়ায় জলজল করা আলো প্রতিফলন, কনফারেন্স রুমের অভ্যন্তরে বেশ নন্দনীয়তার ছোঁয়া। লম্বা ঝকঝকে পালিশ করা মেহগনি কাঠের টেবিলে ঘিরে বসে কিছু মানুষ, প্রভাবশালী নেতাবর্গীয়। বাতাসে মিশে আছে ভারী গম্ভীরতা আর ডেভিড অফ ক্লাসিক ব্যান্ডের সিগারেটের সূক্ষ্ম গন্ধ। উপস্থিত নেতাকর্মীদের মাঝে কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, তো কেউ বা গুরুত্ব সহকারে ফাইলপত্র ঘাঁটছে। টেবিলের এক প্রান্তে জানালার পাশে সিটে বসে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সানহিদ শাহজাহান খান। চেয়ার একটু হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে হাতের কোণে জ্বলন্ত সিগারেট ধোঁয়া উঠছে। পরনে ধূসর রঙের শার্ট, সঙ্গে কালো প্যান্ট, স্লিপ গুটিয়ে রেখেছে কোনি পর্যন্ত। গম্ভীর মুখরেখায় বেশ চাহনি প্রতিফলিত। বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হওয়ার পর বর্তমান আলোচনার আনুষ্ঠানিকতা আলাপচারিতা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত যুগ্ম মহাসচিব সহ প্রতিমন্ত্রী আসাদুল রাজা প্রস্থান নিতে শুরু করেছে কিছুক্ষণ আগে। চট্টগ্রাম 9 আসনের সিনিয়র সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সুরক্ষিত দৃষ্টি কনিষ্ঠ এমপি মহোদয়ের দিকে। এতক্ষণ তিনি এই কথা তোলার পক্ষপাতেই ছিলেন। বড় বড় মাথা দূরে হতেই মোক্ষম সুযোগ লুফে নেয়। কণ্ঠে ঈর্ষা মেশানো সুরে তুলে বলে, এমপি সাহেব, খুব কি দরকার ছিল হাঁটি ভাঙার? আমরা সবাই নিজেরাই নিজেদের মানুষ। জনসম্মুখে নিজেদের প্রশ্নবিদ্ধ করাটা কি ঠিক? স্পষ্ট করে কথা বলুন। কি দরকার ছিল এইভাবে স্পিকারের সামনে গিয়ে সরাসরি বাজেট নিয়ে কথা বলার? জনগণ তো এর হিডিং মিনিং বের করে ফেলবে এখন। আপনি কি সীতাকুণ্ড ইকোনমিক জোন নিয়ে ভাগে কম পড়ার ভয়ে পেয়ে এ কথা বলেছিলেন? কক্ষের বাতাস হঠাৎ জমে যায়। সবাই থমথমে চাহনি একে অপরের মুখে। শানিত ক্ষীণ কণ্ঠে আজিম সাহেবের দিকে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে, আনারুল আজিম সাহেব, আপনি চান্দাইশ লোহারগড়ার মানুষ হয়েও ভাগ শব্দটা ইজিলি ইউজ করছেন। নিজস্ব সীমাবদ্ধতা ছেড়ে আমার এরিয়া নিয়ে আপনাকে ভাবতে বলেছে কে? মানে কি? এত কোনো সাধারণ কথা, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আপনি আপনারটা খাচ্ছেন, খান। অর্থমন্ত্রীর বাজেট সীমিত করার কথা বলার কি আছে? দরকার ছিল সীমিত বাজেটে কাজ। বুঝতে পারছি না আপনার এত সমস্যা হচ্ছে কেন। আপনি তো কাজ করেন না, সীমিত বাজেট দিয়ে আর কি বা করবেন? আজে বাজে কথা বলা বন্ধ করুন। আমি আজে বাজে কথা বলছি না। একটা কথা হাত দিয়ে প্রয়োজনের বেশি অর্থ লেগে গেছে। সীমিত বাজেট দিয়ে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয় না, এটাই বোঝাতে চাইছি আমি। শানিত সিগারেট টেনে বাম হাতের আঙ্গুলে ভাঁজ করে মৃদু কণ্ঠে বলে স্থির গলায়, সরি, আপনার উন্নয়নমূলক কাজ আমি গত 2 বছর দেখিনি, বাট আমার জানামতে 3টা প্রজেক্ট সম্মুখে স্বাক্ষর করে রেখেছেন আপনি। সেসবের টাকা কোথায়? করব, অবশ্যই সামনে করব, না তো বলিনি। আমি তো আপনার মতো বুলেট ট্রেন না যে ঝড়ের গতিতে ছুটব। বয়স হয়ে গিয়েছে আপনার, পথ ছেড়ে এখন একটু বিশ্রাম নিন। আপনার কত লাগবে? পেট ভরে না? 9 বছর ধরে ক্ষমতায় গ্রোগ্রোস করে গিলছেন, পেট ফেটে ভুঁড়ি বের হয়ে আসবে। এরপর ভাগ নিয়ে কথা বললে কি কাজ করছেন আপনি? আপনার এরিয়ার মানুষ এতে আমার কাছে অভিযোগ দেয়। আজিম সাহেব মুখ গম্ভীর করে সোজা হয়ে বসেন, হেয়ালি সুরেই বললেন, 2টো ভালো কাজ করেই নাম্বার নিচ্ছেন। নতুন নতুন আসলে সবাই তাই করে, পরে আর পকেট ভরতে পারবেন না। 2 বছর পার করেছি, পকেট আমার এখনো খালি। আপনার মতো বাজেট মেরে এতদিনে 3টা-4টা বাড়ি গাড়ি করে ফেলিনি। সৎ ভাই থেকে আমারও একই অবস্থা। সরকার যা দেয় সেটা আমি মোটামুটি চালাচ্ছি। আজিম সাহেবের মতো মেরে কেটে খেলে চাঁদের দেশে বাড়ি কিনে ফেলতাম আমি। মৃদু শব্দে গুঞ্জন ওঠে মেয়র সাহেবের কথায়, তবে সেটা বর্তমান উপস্থিত 7 জনের মধ্যে 3 জনের মুখে, বাকি 4 জন অমাবস্যা নেই অন্ধকার। আপনারা যেমন সরকারের টাকায় চলছেন, আমরাও সেরকম সরকারি টাকায় চলছি। এখন ব্যক্তিগতভাবে আমাদের যদি বাড়তি সম্পদ থাকে এবং সেটি নিয়ে তুলনা করতে চাই, এসব বালমার্কা গীত শুনতে আসবেন না, পুরনো হয়ে গিয়েছে। তলায় হাত দিলে কোনটা বাপের সম্পদ আর কোনটা সরকারের সম্পদ এমনি ক্লিয়ার হয়ে যাবে। কাজের কাজ তো কিছুই করবেন না।
এসবে এসেছেন ভাগ নিয়ে কথা বলতে। আনোয়ারুল আজমল সাহেব পাশে বসা আরেকজনের নেতায় আড়ালে হাতের ওপর হাত রেখে শান্ত হতে বললেন। চোখের পাতায় আশ্বাস দিয়ে নিজের মুখ খুলে বললেন, দেখুন সানিধ্য সাহেব, কে কি করে জানি না, তবে আমরা কাজ ঠিকই করি। জনগণের হক মেরে খেয়ে কি আর বড় লোক হওয়া যায় বলুন? তবে অর্থমন্ত্রীর অনুমোদিত নতুন বাজেটটা কিন্তু আসলে বেশি সংকীর্ণ। আপনি যদি না বলতেন। কাজ শুরু করার সাথে সাথে হিসাব নিকাশ লিখে রাখুন, ঠিকাদারদের সাথে নিজেদের ভাগ কমান। মূল বাজেট এমন একটি অনেক অংশে বেঁচে যাবে। আমি এসব ভাগটাগে যাই না। সুশীল গল্প শোনাতে এসেছেন? ধারালো দৃষ্টির ফাঁদে চোখ পড়ার আগে চোখ সরিয়ে নিল তিনি। আনোয়ারুল আজম সাহেব হাত স্পর্শ করতেই তার কথা যেন উদ্যত হলো। নিচে সরে যান। আরে ভাই, আমি তো শুধু বলছি প্রসিডিউর নিয়ে কথা, এভাবে ডিরেক্ট অ্যাপ্রোচ করার কথা তো বলিনি। আমি সমগ্র রিজনাল ডেভেলপমেন্ট এর সাথে কথা বলেছি। আপনি এটাকে পার্সোনাল অ্যাটাক বানিয়ে দিচ্ছেন কেন? আপনি মনে করছেন আমি শুধু আপনার এরিয়ার জন্যই লবি করছি? সানিদের আক্রমণী গলা রুক্ষ হয়ে যাওয়া যেন বয়োজ্যেষ্ঠ নেতা সাহেব নড়েচড়ে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতের বাইরে যাচ্ছে। কণ্ঠে টেবিলে সামান্য আঘাত। আনোয়ারুল, তুমি জানো আমাদের চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 9 এরিয়া একে অপরের সাথে ইন্টারটেক। সীতাকুণ্ড ইকোনমিক জোন সাকসেস হলে চন্দনাশায় লোহারগাড়াতেও বিরাট একটা কর্মস্থলের সৃষ্টি হবে। অনেক ইয়াথুরা চাকরি পাবে। এটা ভাগ নিয়ে নয়, সহযোগিতা নিয়ে কথা। না মানে আমি বোঝাতে চাইছি, জনগণ মিডিয়া তারা তো ডিরেক্ট ওতে নিতে পারবে না বিষয়টা, সেটাই আর কি। জনগণ মিডিয়া সান্নিধ্য তার ছিল হাসি হেসে জবাব দেয়, আপনি পার্লামেন্টের যান জনগণ মিডিয়া নিয়ে ভাবার জন্য, তাদের কথায় তেল দেওয়ার জন্য। বাট আমি সেকারে যাই না। আমি যখন স্পিকারের ডায়াসে দাঁড়াই শুধুমাত্র আমার এরিয়ার জন্যই কথা বলি। আমি চট্টগ্রামের ইকোনমিক্স অ্যাথরিটির জন্যই কথা বলি, মেন ট্রেন্ডিং গেটওয়ের জন্য কথা বলি। বাজেটের একটি লাইন, একটি কমাও যদি ভুল হয় তা সরাসরি আমাদের পোর্ট এর ক্যাপাসিটি এবং আমাদের ইকোনমিক্সের গ্রোথ কমিউনিটি নেটওয়ার্কে প্রশ্নবিদ্ধ করে। মন্ত্রী শুধু মাত্র রিমাইন্ড করা নয়, ডিউটি করা, রেসপন্সিবিলিটি কথাও সম্পর্কে ধারণা রাখা। কারণ একটি সিগন্যাল মিস্টেকের প্রাইস অনেক হাই হয়। এই ভাগ নিয়ে কনভার্স বা ন্যায্যতা নিয়ে কনভার্স, বুঝতে পেরেছেন? সানিদের কথায় সহমত জানায় মেয়র সাহেব। মাথা নাড়িয়ে গম্ভীর কণ্ঠে আওয়াজে বলেন, সহমত। এটা পার্সোনাল ইগো এর ইস্যু নয়, এটা পিওর ন্যাশনাল ইন্টারেস্ট এর ইস্যু। আর একেই বলে ট্রু লিডারশিপ। আমাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি মনোভাব হতে বের হয়ে আসা উচিত। কামরুজ্জুহুদা কপাল কুঁচকে আনোয়ার আজিমের দিকে হেলে যায়। ঘাড়ে ঘাড় বাঁকিয়ে বলে ফিসফিসিয়ে কণ্ঠে, আপনি ভাই আসলে একটা মেয়াদ উত্তীর্ণ মাল। কি দরকার ছিল ভাগের কথা বলা, এই ব্যাটারে গরম করে তোলার? জনগণেই এটা সুবিধার না, পুরো ঘেটে দিলে পরে আবার ঝামেলা। এর মাথা ঠান্ডা থাকে কখন? ঠান্ডা থাকুক বা না থাকুক, কথা বলার একটা সিস্টেম আছে। আপনি শুরুতেই যদি ওর মাথা গরম কইরা দেন, কাজ হইবে? বুঝি নাই। ধর্মিয়া কোনো কাজের না আপনি। কামরুল হুদা ফিসফিসিয়ে কণ্ঠে প্রসঙ্গ পাল্টে অন্য উপায় অবলম্বন করেন। জোরপূর্বক মুখে হাসি টেনে বললেন, আচ্ছা আচ্ছা, এসব কথা ছাড়ি। এখন আর এসব বলে লাভ নেই, যেহেতু একে অপরের মধ্যে আর দ্বৈরতা সৃষ্টি না করি। তবে আপনারা কি জানেন আমাদের এই এমপি মহোদয় চুপচাপ বিরাট একটি শুভ কাজ ছেড়ে ফেলেছে? কি বলেন? সত্যি, এমপি সান্নিধ্য শাহজাহান খান এখন বিবাহিত। আর এমপি সাহেব এত বড় কাজ ছেড়ে নিলেন আমরা জানলামই না। সান্নিধ্য সামান্য ভুরুকুঞ্চি দিয়ে বাঁকা। কামরুল হুদা সাহেবের মুখরেখায় ক্ষীণ দৃষ্টির অভিমান চালিয়ে অতবার দরজার সামনে টান টান ভঙ্গিতে দাঁড়ায়। আসিফের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে আনে। তার মুখ খোলার আগে কামরুল হুদা হেসে বলে, আপনি লুকোচুরি খেলতে পারেন, বাট আমি ঠিকই খবর পেয়েছি। তা বৌমাকে আমরা দেখব না? বিয়ে করেছি জেনেছেন, এইটুকু এনাফ থাকুক। দেখে কি করবেন? আরে ভাই, আপনার বউ বলে কথা, দেখার আগ্রহ হবে। হাজার হোক, কত শত নারীর পছন্দের লিস্টে ছিলেন আপনি। ডিমান্ড তো ছিল আলাদা। এসব কিছু ছাপিয়ে কোন নারী জায়গা পেল, আমাদেরও তো একটু দেখার ইচ্ছে জাগে। সেই ইচ্ছে জেগেছে তা মাটি চাপা দিয়ে ফেলুন। দামি জিনিস সবার সামনে প্রদর্শন করতে হয় না।
মেয়র সাহেব সহ প্রায় সবাই মাথা নিচু করে আলতো হাসে সানিদের কটকাট উত্তরে। কণ্ঠ গলায় বললেন, কথা খারাপ বলেননি, আমি দেখেছি খাসা আছে, শুধুমাত্র বিকরিত দুটি শব্দ সানিতকে জ্বালিয়ে দিতে এইটুকুই যথেষ্ট। এতক্ষণে নিয়ন্ত্রিত মেজাজ তার স্ফুলিঙ্গের ন্যায় দাপে উঠে উপস্থিত কয়েকজনের মুখে হতে বিরক্তের ধ্বনি উচ্চারিত হয় লিয়াকত আলীর কথায়। আবারও পরিস্থিতি গরম করে দিল। সানিধ্য তার শক্ত হাতের মুঠোয় সামনে রাখা ভারী কাচের গ্লাসটা চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চোখের পলকে লিয়াকত আলীর মুখ বরাবর ছুঁড়ে মারে। জোরালো বেগেই ছুঁড়ে আসা গ্লাসটি মুখে এসে সরাসরি আঘাত আনে লিয়াকত আলী। চোখ মুখ বন্ধ করে কুঁচকে ফেলে, সঙ্গে সঙ্গে ঠোঁটের ওপরিভাগ থেতলে যায়, রক্ত বেরিয়ে আসে। দুহাতে মুখ চেপে অস্পষ্ট গঙ্গানি, শানিদ শান্ত হও, ভুলে বলেছে। শান্ত উঠে দাঁড়াতেই আসিফ এসে সঙ্গে সঙ্গে তার পেছনে দাঁড়িয়ে পড়ে। আনোয়ারুল সাহেব সহ সবাই শানিদর উঠোতায় ব্যস্ত হলো। শানিদ, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ছিলাম তো, আপনি নিজেও এখন দাঁড়িয়ে আছেন ঠিকঠাকভাবে, নয়তো ভাগের স্বাদ আপনাকে বুঝিয়ে দিতাম। সবাইকে অগ্রাহ্য করে লিয়াকত আলীর কাছে এসে দাঁড়ায় সে। বসারত রক্তাক্ত লিয়াকত আলীর ঘাড় চেপে ধরে টেবিলের সামনে মাথা ঠেকিয়ে বিক্ষুব্ধ গলায় বলে, মাদার টুটুট, তোর জিব্বা টেনে হাতে ধরিয়ে দিব, জন্মের মতো জবান বন্ধ করে দিব। কলিজা বড় হয়ে গিয়েছে, ওয়েট কর, তোর কলিজা কাটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। শানি তো ভুল বলেছে, এবারের মতো ছাড় দাও, বুঝতে পারেনি, প্লিজ প্লিজ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করো না, এটা একটা কনফারেন্স রুম, একটু শান্ত হও সবাই। কারো কোনো অনুরোধ কিংবা কোনো কথা কানে না তুলে সান্নিধ্য শক্ত কাঠের টেবিলের ওপর কয়েকবার মাথা ঠেকিয়ে লিয়াকতের দফরফা করে ফেলে। কপাল ফেটে টেবিলে হতে রক্ত গড়িয়ে পড়ছে। উপস্থিত সবাই হতভম্ব, দাঁড়িয়ে না থেকে জোরপূর্বক টেনে সরিয়ে আনে তাকে। মরে যাবে তো। আসিফ কামরুল হুদার দিকে তাকে বিরক্ত হয়ে বলে, কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিত, কোন সাহসে ভাবিকে নিয়ে বাজে মন্তব্য করে। আরে ভাই, বলছি তো ভুলে বলে ফেলছে। ভুল না, এখন মারলে হয়? মানে কিছুই না ভাই, আসেন। শানিত নিজেকে স্থির করে, সিগনালি দৃষ্টি নিক্ষেপ করে বলে, নেক্সট টাইম আর কাউকে যদি আমার পার্সোনাল লাইফে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করতে দেখি, তবে সেই আঙ্গুল কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। আর হ্যাঁ, কথাটা সবার জন্য প্রযোজ্য। আসি। লেলিহান শিখায় উত্তপ্ত হয়ে শেহরিনের কথা ভেবে সান্নিধ্য প্রস্থান নিতেই ছোট করে নিঃশ্বাস ফেলে লিয়াকত আলীর দিকে তাকায় কামরুল হুদা। হসপিটালাইজড করতে হবে তো, আপনি নিয়ে যান। এই সব কিছু হয়েছে আপনার জন্য। আপনার জন্য মানে আমার জন্য আমি কি করলাম? আপনার কি দরকার ছিল বইয়ের কথা তোলার? বিয়ে করেছে ভালো কথা, অন্যের বউকে দেখার এত আগ্রহ প্রকাশ করতে হবে কেন? নিজের বউ দেখে পেট ভরে না? এখন সামলান যত সব। মেয়র সাহেব প্রচণ্ড বিরক্তি নিয়ে স্থান ত্যাগ করে। কামরুল হুদা অবাক দৃষ্টি মেলে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলে, কি রে ভাই, এই বলা তো কিছুই বলা যায় না, যাই বলি সেটাই ভুল হয়। আপনি শুধু শুধু তখন আমাকে কথা শুনিয়েছেন, এখন বোঝেন এই হ্যাডাম দেখানো নেতার কাজ কারবার। একে বাগিয়ে আনা সহজ না, আগে বলেছিলাম। রাত 10:30, শুকনিবাস, বেলকনিতে জ্বলছে স্পটলাইট, মানি প্লান্ট কুঞ্জনা, গাছের চিরলতা, পাতার সবুজ আলোয় প্রতিফলন। ফ্লোর জুড়ে জানালার লাগানো পর্দার মাঝে শান্তি শান্তি একটা আবহ তৈরি হয়েছে। বেশ নির্মল প্রকৃতির সুঘ্রাণ বেরোচ্ছে পুরোটা জুড়ে। কক্ষের আলো নেভানো থাকলেও স্টাডি ডেস্কে জ্বলছে ল্যাম্প, যা পুরো ঘরকে আবছা আলোয় ঢেকে রেখেছে। শেহরিনের মনোনিবেশ এক মুহূর্তে বইয়ের পাতায় লম্বা পাতা ধরে ধরে পড়াশোনা চালানো রয়েছে। এর মাঝে একবার উঠেও নি, একটা জটিল টপিক শেষে আটকে পড়েছে। বেশ খানিকটা সময় হলো, সলিউশনের পথ বের হচ্ছে না এত সহজে। কলম নড়াতে নড়াতে সে ধ্যান ধরে তাকিয়ে আছে কিভাবে সলভ করা যায়। চুলগুলো কিছুটা এলোমেলো, মুখের সাথে এসে পড়েছে। চোখে হালকা ক্লান্তির ছাপ নেমে আসলেও বেশ সজাগ দৃষ্টি মেলে বইয়ের পাতার ভাঁজে। শানিত কক্ষে প্রবেশ করা মাত্রই বেলকনিতে চলে যায়। ফোনে কথা বলায় ব্যস্ত সে। এতক্ষণে গলার স্বর নিচু থাকলেও কক্ষে আসা মাত্রই তা একদম নিচুতে নেমে গিয়েছে।
অন্যদিকে অগোছালো রমণীর ধ্যান জ্ঞান এতটাই বইয়ের মধ্যে বিভোর যে সে বুঝতে পারেনি তার নেতা সাহেবের আগমন ঘটেছে কক্ষে। একদৃষ্টে বইয়ের পাতায় সে তাকিয়ে আছে। বেশ খানিকটা সময় কথা শেষ করে সান্নিধ্য সরাসরি এসে শেরিনের থুতনির নিচে হাত লাগিয়ে দেয়। মুখ উঁচু করে কপালে আদরে চুমু এঁটে দেয় সযত্নে। হঠাৎ পুরুষালী স্পর্শে শেরিন মৃদুভাবে কেঁপে ওঠে, কিন্তু নাকে পরিচিত গ্রান পারফিউমের সুবাস পেতেই তার মনস্থির হয়। চোখ আপনা আপনি তুলে দেখে তার নেতা সাহেব। সান্নিধ্য 3টে চুমু এঁটে দেওয়া শেষে শেরিনকে ছেড়ে দেয়। কাভার্ড হতে ফ্রেশার জন্য জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। চুপচাপ নীরব কার্য, কোনো বাক্য বিনিময় না করার পরম্পরা। নেতা সাহেবের আদর পেয়ে মাথা নাড়ালো আলতোভাবে। কলম উঁচু করে ধরে বইয়ের দিকে তাকিয়ে কণ্ঠে, ও আচ্ছা, এটারও প্রয়োজন ছিল তাহলে। ভালো লাগছে এখন, মনে হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবো। ধন্যবাদ নেতা সাহেব। কিছু সময়ের ব্যবধানে সান্নিধ্য ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। চুল ব্রেক ব্রাশ করতে করতেই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ডিনার করেছো? করেছি, আপনি করেছেন? হ্যাঁ। আজকে এত লেট কেন আসতে? কাজ ছিল কিছু। শেরিন খাতার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে করতে কপাল কুঁচে বলে, বের হয়েছেন সেই সকালে, আসলেন মাত্র। সারাদিন এত কি কাজ থাকে? এত কবিতা আবৃত্তি করলে গলার স্বর নষ্ট হয়ে যাবে না? তোমার মনে হয় আমি শুধু কবিতা আবৃত্তি করি? রাজনৈতিক পার্সনটা এছাড়া কোনো কাজ করে না, শুধু ফাঁকা বুলি ছুড়ে। আজ একটা কাজ জাহির করে বলে 10টা করেছি। সান্নিধ্য আয়নার দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে অল্প বিস্তার হাসির বিচরণ। সারা দুনিয়া সামলে সে তাকে আবার তার ঘরের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়। যার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী আর কি, যার কাছে তার কোনো কাজে সুনাম নেই, উল্টা দুর্নাম। হজম করে নিতে হয় সবই। এই একটা মানুষের কাছে সে পরাজিত সৈনিক। গলা উঁচু করে কথা বলা কঠিনভাবে নিষিদ্ধ। ফোনটা হাতে নিয়ে এসে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই, এভাবে স্বামীর দুর্নাম গাইতে হয় না ম্যাডাম। স্বামী নয়, স্বামীর কাজের দুর্নাম গাইছি। কোথায় যাচ্ছেন? নিচে। কেন? কাজ আছে একটু। আবারও কাজ? তুমি তোমার কাজ করো। সেই এক পলক সান্নিধ্যে যার পানে তাকে আবারও মনোযোগ দেয় কার্যে। সময়ের দিকে নজর দিতে সে ব্যস্ত হয়ে পড়ে। নিচু পড়া জগতে অনেক অনেক পড়া জমেছে। এত এত সিলেবাস কিভাবে কভার করবে মাথায় আসে না। রাত 11টা ছুঁই ছুঁই। নিস্তব্ধতা রাত, ঠান্ডার বাহিরে ধরণীতে। নিস্তলায় মিসেস নাজনিমের রুমে বেলকনিতে বসে আছে 3 জন। শাহজাহান সাহেব চোখে চশমা খুলে দুহাত বুকের সাথে ভাঁজ করে ভারী কণ্ঠে বলে, কি ব্যাপার সান্নিধ্য? কিছু হয়েছে কি? কিছু হয়নি। তাহলে কথা আছে তোমাদের সাথে। মিসেস নাজনিমের মুখে রেখা নজর বুলালো। বুঝতে চেষ্টা করে তিনি কি কথা বলতে তাদের সাথে সমবেত করবে। তবে সান্নিধ্য শান্ত অভিব্যক্তি দেখে তার মাথায় সহজে ধারণা দেয় আগাম বার্তা। রেগে থাকলে তাও বোঝা যায়, কিন্তু একটা ভুল হয়েছে। কিন্তু চুপচাপ শান্ত বিশ্ব মনোনিবেশ। কি কথা? সান্নিধ্য মিসেস নাজনিমের দিকে তাকায়, শীতল কণ্ঠে বলে, আমার তোমার কি তো কোনো সমস্যা হচ্ছে শেরিনকে নিয়ে? সমস্যা কেন হবে? হতেই পারে যে কোনো কারণে। ভেবে বলে একটু। মিসেস নাজনিম কপাল সামান্য ভাঁজ নিয়ে আসে, অসন্তুষ্ট চিত্তে বলে, আশ্চর্য, এসব বলার মানে কি সান্নিধ্য? শেরিনকে নিয়ে আমার কোনো সমস্যা কেন হবে? ওর কি রান্না শেখা বা করাটা এখন খুবই জরুরি? বাড়ির বউ রান্না শিখবে না? শিখবে, কিন্তু একটু সময় দাও। এটা তো জরুরি। কেন? কোনো সমস্যা হচ্ছে কি ওর? বলেছি কি কিছু তোমাকে? ওর হাজার সমস্যা হলেও আমাকে কখনো বলবে না। আমার নিজেরই বুঝতে পারছি। শাহজাহান সাহেব কিছুটা বিষমিত পানে ছেলের দিকে তাকিয়ে, সমস্যা হচ্ছে বৌমার, ওর সামনে সেমিস্টার ফাইনাল, পড়াশোনার অনেক প্রেশার। এর মাঝে এসব রান্না শেখার বাড়তি একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। হাত পুড়িয়ে নিচ্ছে বারে বার, নানান প্রবলেম ফেস করছে। ও সে তো আমি জানি না, আমাকে তো পরীক্ষার কথা বলেনি। আর হাত না পড়লে রান্না শেখা যায় না। এই সমস্যাটা একটি বিষয় নিয়ে এত হাইপার হওয়ার কোনো দরকার নেই। আমরা নিজেও তো হাত পুড়িয়ে রান্না শিখেছি এতকাল যাবৎ। সান্নিধ্য স্থির দৃষ্টি মায়ের দিকে তাকিয়ে, তোমার কাছে যেটা সামান্য আম্মা, সেটা অন্যজনের কাছে কষ্টেরও হতে পারে। তোমার হয়তো অনেক আগে থেকে অভিজ্ঞ, কিন্তু ওর বেলায় তা না। অভিজ্ঞতা আছে তোমার, হাত পোড়ানো সয়ে গিয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন। ধরতে গেলে কিচেন জগৎটাই নতুন। ওর সহ্য শক্তি আর তোমারটা সমান হবে না। তোমার দক্ষতার সঙ্গে দক্ষতা তুলনা করা ভুল।
তো কি চাইছো তুমি? সে রান্নাবান্না না করুক? করবে, তবে সেটা আরও অনেক পরে, এক্ষুনি নয়। এত তাড়াতাড়ি বইয়ের হাতে রান্নার খাবার শখ আমার নিজেরও হয়নি। সেখানে তোমরা এত তাড়াহুড়া কেন করছো? তাড়াতাড়ি করছি আমরা? সোনাম্মা, রিল্যাক্স হও, পজিটিভ মাইন্ডে আসো, একটু বুঝতে চেষ্টা করো। মেয়েটার মা নেই সেই ছোটবেলা হতে, বাবার কাছে মানুষ হওয়া। একটা মেয়ে ঘরোয়া কাজে কতটাই বা দক্ষ হতে পারে, ওর অবস্থাটা একটু চিন্তা করে দেখো। সহজ নয়, কিন্তু এরপরেও সে যথেষ্ট চেষ্টা করছে মানিয়ে নিতে, সংসারের সব কিছু বুঝে নিতে। তোমার তো এগুলো একটু বিবেচনা করা উচিত। আমাকে কেন বলতে হচ্ছে? আমাকে কেন এসব বিষয়ে ইন্টারফেয়ার করতে হবে? আমার ভুলটা কোথায়? ভুল নয়, তুমি ওকে মন থেকে মেনে নিতে পারছো না। আমি বুঝতে চেষ্টা মেনে নিতে পারছো না বা বুঝতে চেষ্টা করছো না। ওর জায়গায় তোমার পছন্দের কেউ থাকলে বিষয়টি এরকম হতো না, আমি শিওর। তখন আমার বোঝাতে আসতে হতো না, তুমি নিজেই বুঝে নিতে। বিষয়টা খুবই অকওয়ার্ড। নিজের মাতৃত্ব সুলভ ধারণাটা বজায় রাখো আম্মা। মায়ের কাছে যে সন্তানের বিভব ধারণা হয়, এটা মানো। মিসেস নাজনিম ছেলের প্রশ্নে গুমোটের স্বরে জবাব দেয়। নাজনিম নিজের দিকেও, সানজি নিজেও কিন্তু মা নেই। ওকে যদি এখন ওর শ্বশুরবাড়ির লোকজন এসব বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করে, তুমি মেনে নিতে পারবে? তুমি যে বিভোরটা অন্য একটা মায়ের সন্তানের জন্য করছো, সেই বিহেভটা যদি অন্য কেউ তোমার সন্তানের সাথে করে, পারবে মানতে? আমি এজন্যই আমার মেয়েকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়েছি। একজ্যাক্টলি। এক্ষেত্রে শেহরিনের তো মা নেই, ওকে কে শিখাবে? তুমি নিজেও তো বুঝতে পারছো, মা ছাড়া মেয়ের এসব কাজ প্রপারলি কেউ শেখাতে পারে না। কেন তাহলে আনজাস্টিফাই মনোভাব নিয়ে ওর কাছে ধারণা করছো? শানি তো ঠিক কথা বলেছে নাজনিম। পুরো সব কিছু বাদ দাও, এখন আর ওসব ধরে রেখে লাভ নেই। মেয়েটাকে একটু সময় দাও। মেয়েটা কিন্তু উগ্র নয়, শান্ত স্বভাবের, ভদ্র পরিবারের। ওর শিক্ষা, আদব কায়দা, চালন চলন সবই মার্জিত। তুমি শুধু ওকে আদর স্নেহ দিয়ে গড়ে নাও, দেখবে তোমার মনের মতো হয়ে উঠবে। মা না হতে পারলেও একজন ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করো আম্মা। শুধু যে তোমাকেই বুঝিয়ে যাচ্ছি এমনটা নয়, তোমার দিকটাও ওকে বোঝাবো। তোমাদের দুজনেরই দিক ব্যালেন্স রাখতে হবে, এটা আমার দায়িত্ব। দুজনের সম্পর্ক গুরুত্বপূর্ণ আমার লাইফে, একপাক্ষিক না, নিরপেক্ষিত। একপাক্ষিক কিভাবে হলাম? ভাবির বিষয়ে কথা বলা আমার ভালো লাগে না। ভাবির বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছেও নেই, তাই তাকে নিয়ে সমালোচনা করার মানসিকতাও নেই। তার জন্য ভাইয়াই এনাফ। কিন্তু তোমাকে তোমার বিষয় নিয়ে কথা বলাটা উচিত। দুজনের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে তোমাকে। ছেলে একের পর এক কথায় মিসেস নাজনিম চুপ হয়ে যায়। ধীরে সুস্থে শোনেন। দুদিনেই মাকে প্রশ্নবিদ্ধ করছো। বাবা যেমন তোমার বাবাকে কথা দিয়ে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাসায় এনেছিল, আমিও ঠিক শেহরিনের বাবাকে কথা দিয়েছি। বাবা যেমন এখনও তোমার এই সম্মান ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমিও নিজের সেই দায়িত্ব পালন করা উচিত বলে নিজের মনে করি। তুমি কি চাও না যে এখন সেই কথা চলছে, এতে বাবা তোমার পক্ষে থাকুক, সাপোর্ট দিক? মিসেস নাজনিম এলোমেলো দৃষ্টি ফেলেন, নিরুত্তর হয়ে মাথা নিচু। সানিধ্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, মনটাকে একটু প্রশস্ত করো আম্মা। নিজের দিকে অন্তত শেহরিনের অবস্থাটা সঠিক বিবেচনা করো। আমি তোমাকে রান্না করতে বলছি না, দরকার হলে আরও দুজন হেল্পিং হ্যান্ড রাখো, কোনো সমস্যা নেই। এতটা খারাপ সময় আসেনি যে হেল্পিং হ্যান্ডের রান্না খেতে হবে। আমি যতদিন পারছি নিজে হাতেই করব। শাহজাহান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত চাহনি মেলে বলে, নিজে যখন রান্না করবে তখন বাচ্চা মেয়েটাকে ছাড় দাও। এখন এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ের পর তুমিও পাকা হয়েছ, তাকেও একটু সময় দাও, দেখবে সেও ছোট্ট বৌমা রান্না শিখে যাবে। আর আমরা সে রান্না কবজি ডুবিয়ে খাচ্ছি। সানিধ্যর দিকে তাকিয়ে শাহজাহান সাহেব ফের অস্ফুট কণ্ঠে বলে, কেননা প্রেশার নেই সানিধ্য, তুমি চিন্তা করো না। তোমার ওয়াইফের ভালো মন্দ দিকটা তুমি তো ব্যস্ততার মাঝে খেয়াল রেখেছ। এই দায়িত্বটা আমার খুব ভালো লেগেছে, সারা জীবন দায়িত্ব পালন করে যাবে আমি আশা করছি।
আর আমি আমার স্ত্রীর ভালো মন্দ দেখছি। রান্নাটা যখন সে করবে তার কাজের সুবিধার্থে যেসব ব্যবস্থা নিতে হয় তা আমি নিব। সমস্যা কি? বোঝার জন্য থ্যাংক ইউ বাবা। সামনে সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ না হওয়া পর্যন্ত কিচেনে যেতে মানা করেছি আমি। সেক্ষেত্রে কোনো কথা আছে কি? না, কোনো কথা নেই। নাজনীন, তোমার কোনো কথা আছে? না, কোনো কথা নেই। ঠিক আছে বাবা, তোমার সামনে রেখে আমি আজকে একদম ভেঙে সব কথা বললাম। নেক্সট টাইম কিন্তু এসব নিয়ে কোনো কথা আমি মোটেও বলবো না। এগুলো আমার কাজ না। তবে হ্যাঁ, পরিস্থিতি প্রতিকূল দেখলে বা আমার চোখের আড়ালে যদি বিপরীত কিছু হয়, আমি যদি সেটা জানতে পারি, তাহলে কিন্তু আমি মোটেও চুপ থাকবো না। তোমার মতো আমি আমার স্ত্রীকে ভালো রাখার প্রকল্প পথ খুঁজবো। বিকল্প কোনো কিছু কেন অনুরোধ করেছি? কোনো অনুরোধ কিংবা আমি কোনো অগ্রাহ্য সহ্য করব না। শান্ত হও, শান্ত হও। তোমার আমার নিশ্চিত বুঝেছেন, শেহরিন শুধু ছেলের বউ না, আমাদের মেয়েও। সঞ্জি, শেহরিনের তিথি, সবাই আমাদের মেয়ে। দু মেয়েকে ভালোবাসবো আর এক মেয়েকে ভালোবাসবো না, তা কখনো হয় না। ঠিক বলিনি নাজনীন? শেহরিন পারবে তো আমাদের মেয়ের মতো হতে? নাজনীন বেগম চুপ থেকে আলতো মাথা নাড়িয়ে সায় জানায়। ছেলের কথাটা তার মনে ভীতি জায়গা তৈরি করেছে। বিকল্প পথ খুঁজবে মানে কি? কি বিকল্প পথ? আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে, আর এসব নিয়ে কথা না বলি। চলো এবার সবাই ঘুমাতে যাও। মিসেস নাজনীন চলে যেতে শানিত বসা থেকে উঠে দাঁড়ায়। বাবার সাথে হাত মিলিয়ে কর্মমর্দন করে শাহজাহান সাহেব ছেলের পিঠ চাপড়ে দিয়ে আশ্বস্ত সুরে বলে, এই ছেলের একরোখা স্বভাব তার মাঝে মাঝে বিচলিত করে। তার কাজগুলো বারবার সন্তুষ্ট করে, তবুও শেরিনের দিকে খুবই কনসার্ভ সে। শি ইজ মাই সোলমেট বাবা, নট মাই শেফ। এই বিষয়টা কনসার্ট রাখাটা আমার মেন কাজ। গুড। আমাকে ভালো করে বোঝানোর দায়িত্ব দিলাম তোমাকে। নিজের এক্সাম্পল হিসেবে দেখবা, তাহলে হয়তো বুঝবে। ঠিক আছে, আমি বোঝাবো। এটা নিয়ে আর ভেবো না। আচ্ছা, ঘুমাও এখন। গুড নাইট।